যাদের বাংলাদেশ দেখেও শিক্ষা হচ্ছে না, তাদের চোখটা খোলার চেষ্টা করছি আমরা। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যেদিনকে আমরা ক্ষমতায় আসব, আমার এই ভারতীয় সনাতনী মুসলিম দুজনে হাত ধরে এই রোহিঙ্গা এই বাংলাদেশিগুলিকে মেরে আমাদের দেশ ছাড়া করব। কালকে কিভাবে তোমাদের প্রতিনিধির ওপর চড়াও হলো, ওর তো চোখটাও চলে যেতে পারে, ওর গলাটা চিপে ধরা হয়েছিল। এদেরও এটা পবিত্র মাস, এরা 1 মাস ধরে এই জিনিসটাকে মানে। আমি গান্ডে পিন্ডে গিলে, মাছ মাংস চোখ চেষ্টা গিলে আমি আবার ওদের পাশে কানে পাশে কাপড় গুজা বসে যাব ইফতারি খেতে? কেন? ওরা ভাবছে ওদের বাপের জায়গা। তোদের বাপের জায়গা না, আমার বাপের জায়গা। আমার বাবা, আমার ভগবান নেতাজি সুভাষচন্দ্র বোসের জায়গা এটা। পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জনক, তিনি এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিল। তোদের কোনো আব্বা চাচা যান এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনিনি, তোদের কোনো রোহিঙ্গা মুসলিম কোনো বাংলাদেশি এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনিনি। হ্যাঁ, আমার বাপের জায়গা, 100 বার আমার বাপের জায়গা। আমার বাপের জায়গা থেকে যেদিনকে আমরা ক্ষমতায় আসবো, এই রোহিঙ্গা মুসলিমদের যা নোংরামো আমরা গত পরশু দেখলাম বারুইপুরে, চক্রান্ত দৌড় করিয়ে করিয়ে, আমি তো বলি সব দোষ আমাদের, সব দোষ আমাদের। আজ লজ্জা ঘেন্না হয় যে এই যাত্রায় জন্মেছি বলে। জানি না এরকম একটা মহামানবী আছে পশ্চিমবঙ্গে। ওনার স্পেস স্টেশনেরও দরকার হতো না, উনি সবুজ সাথে সাইকেল নিয়ে চলে যেত। গত পরশু যেটা আমরা দেখলাম, এরপরেও যদি পশ্চিমবঙ্গবাসী শিক্ষা না নেয়, আমরা সত্যি এবার অপারক অপারক বলবো নিজেদেরকে। কারণ প্রচুর চেষ্টা করে যাচ্ছি, চিৎকার করে যাচ্ছি যে শুধু একবার ওই যে চিরনিদ্রায় গেছে আমাদের বাঙালি হিন্দু সমাজটা, সেই চিরনিদ্রা থেকে তাদেরকে যাতে জাগ্রত করতে পারি, সেই জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমরা। গত পরশু কি জিনিসটা দেখলাম, তুমি আমাকে শুধু একটা জিনিস বলো, ওই আজকে বারুইপুরের ধবধবি থেকে শুরু করে, চরণ থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে পুরো ডায়মন্ড হারবার ওই জায়গাটা জুড়ে কাদের বারবরন্ত? এই যে হিন্দু মুসলিম যে সুরসুরি দেওয়া হচ্ছে, আমি সবসময় বলি আমার ভারতীয়, আমার নিজের রাজ্যের সনাতনী রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে কিন্তু আমাদের সমস্যা না। তারা আমাদের সাথে আছে, তারা আমাদের পাশে আছে। এই যে যাদেরকে আমরা দেখছি, যারা এরকম নোংরা অঙ্গভঙ্গি করলো, তোমাদের ক্যামেরার মাধ্যমেই কিন্তু ধরা পড়েছে সেই নোংরা অঙ্গভঙ্গিগুলো। যে নোংরা অঙ্গভঙ্গিগুলো আমাদের কর্মীর দিকে, মহিলা কর্মীদের দিকে এরকম দেখিয়েছে, এরা কারা? এরা কি টিএমসি বলবে এরা টিএমসির সম্পদ? এবং দিদি আমি তোমাকে একটু থামাবো, একদম আমাদের প্রতিনিধি তার রীতিমতো তোমায় থামাতে হবে না, আমি আসছি, দাঁড়াও। এই ছবিটা, এটা কি? এই ছবিটা এটা কি? আদর করছে পেছন থেকে জড়িয়ে ধরে, কি চাইছে? ওনার যে একটা অদম্য ইচ্ছা, কারণ এটা তুমি জানবে যে মাননীয়ার আজকে সত্যি সবসময় তো উত্তেজিত হয়ে বলি, এই জিনিসটা দেখার পর না, ছবি বলো, ইভেন বারুইপুরের যে প্রতিক্রিয়া আসছে আমাদের কাছে, এবং যে জিনিসটা শুরু হয়েছে, সেই জিনিসটা শুরু হওয়ার যে প্রত্যক্ষদর্শী আমার ভাই ওখানে সুশোভন রায়, যাকে বলা হচ্ছে সে নাকি ইচ্ছাকৃতভাবে একটু ফেমাস হওয়ার জন্য, একটু হাইলাইট হওয়ার জন্য এগুলো করেছে। আমি একটা কথা বলি, হাইলাইট অনেক রকমভাবে হওয়া যায়। কেউ নিজের জীবন বিপন্ন করে, কেউ নিজের বউ সন্তানকে বিপদে ফেলে কেউ হাইলাইট হতে যায় না। আজকে সত্যি মর্মাহত, কারণ আমি জানি এই যে এই প্রতিবেদন আবার যখন হবে, মুসলিমের থেকে কিছু ওই দোগলা হিন্দুরা আছে না, তারা লাফিয়ে গালাগালি দিতে আসবে। কষ্টটা এখানেই হয়। কাদের জন্য লড়ছি, কাদের জন্য বলছি? কারণ জোর যার মুল্লুক তার না। আজকে ক্ষমতা আছে, ওরা যা খুশি করছে, কিন্তু আজকে শীতলা সপ্তমীতে মাকে স্মরণ করে বলছি যে আমরা সবাই যারা ঈশ্বর বিশ্বাসী, ঠাকুর বিশ্বাসী, মা যদি থেকে থাকে এর বিচার হবে। কারণ এখন সত্যি কথা, এখন পুরো এই রাজ্যটাই না ভগবান ভরসা। এই রাজ্যে কোনো আইন নেই, কোনো শাসন নেই, জঙ্গল রাজ চলছে এই রাজ্যে। আমরা 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 হিন্দুরা আমরা শুধু বেঁচে আছি নিজের অস্তিত্বের লড়াইটা লড়বো বলে। আমাদের অবস্থা যদি এখনো হিন্দু যারা যে যা পার্টি করুক না কেন, তারা যদি এখনো ওই চোখ বন্ধ করে কীর্তন করে না যে আমরা আমরা খারাপ, আমরা বিজেপি করছি বলে আমরা ন্যারেটিভ সেট করছি, আমরা বলছি আমরা ঠেকা নিয়েছি। আমরা তো বলছি না আমরা ঠেকা নিয়েছি, আমাদের ঠেকা নিতে হয়েছে। তোমরা নাও না, কে বারণ করেছে তোমাদেরকে ঠেকাটা নিতে? তোমাদেরকে কেউ মাথার দিব্যি দেয়নি তো।
ঠেকা নিও না। আজকে তোমরা কোথায়? আমরা তো ঠেকা নিইনি, আমরা তো বারে বারে বলছি। আমরা শুধু একটা কাজ করেছি, আমরা চোখটা খুলতে সাহায্য করেছি। আজকে নিজের অস্তিত্বের লড়াইটা লড়তে আমরা সাহায্য করছি। আমরা চোখটা খুলে বাস্তবটা দেখাচ্ছি। যাদের বাংলাদেশ দেখেও শিক্ষা হচ্ছে না, তাদের চোখটা খোলার চেষ্টা করছি আমরা। সেই চোখটা খোলাটা যদি আমাদের অপরাধ হয়ে থাকে, তাহলে সত্যি আমরা অপরাধী, সত্যি আমরা অপরাধী। আজকে সত্যি মানে নিজেকে প্রশ্ন করি, আমরা কার জন্য লড়ছি, কাদের জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছি, কাদের জন্য নিজের জীবন বিপন্ন করছি। আমরা 25টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াই না? জীবন রিস্ক আমাদেরও আছে। তার পরোয়া না করে, তোয়াক্কা না করে উৎসর্গ যখন করেছি, আজকে যদি এই তোয়াক্কা পরোয়া আজকে স্বাধীনতা সংগ্রামীরাও যদি ভাবতো না, আমার কি হবে? এই যে বাঙালিদের একটা চিরাচরিত একটা আমার কি দরকার বাবা, আমার সাথে তো হচ্ছে না, পাশের বাড়ির লোকের সাথে হচ্ছে, বা পথ চলতি কোনো ঘটনায় দাঁড়িয়ে ভিডিওটা ঠিক করে নেবে, কিন্তু এগিয়ে গিয়ে একটা সাহায্যের হাত বাড়াবে না। আমার কি দরকার বাবা? এই যে বাঙালির একটা ট্যাগলাইন হয়ে গেছে, বাঙালির এটা ছিল না। লাস্ট 13-14 বছরে এটা হয়েছে, 14 বছরে। এখান থেকে আমরা বেরোতে পারছি না। এটা সত্যি দুঃখজনক, এটা সত্যি দুঃখ দেয়, এটা সত্যি বেদনা দেয়। এইটুকু বলবো যে আজকে আমাদের কতটা ক্রিটিক্যাল ভয়ানক অবস্থা, শুধু এইটা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে কালকে আমরা যেটা দেখলাম, ওই মুসলিম বলে হিন্দু মুসলিম, এটা আমাদের ভারতীয় মুসলিম না, এরা এরা আমাদের রাজ্যের মুসলিম না, সব কটা রোহিঙ্গা মুসলিম, সব কটা বাংলাদেশ অনুপ্রবেশকারী। আর কার প্ররোচনা হয়েছে এগুলো? ওই অঞ্চলটা কার দায়িত্বে? কে দেখে? কাকে বলেছিল দিদি যে তুই তো বোম্বা দিস, তোর এরিয়া তো ওকে ঢুকতে দিস না? কার কথা বলেছিল? সেই শওকত মোল্লার নেতৃত্বে কালকে পুরোটা হয়েছে। তোমাদের মিডিয়ার, তোমাদের মাধ্যমেই তো আমরা দেখেছি, যারা একটা যারা ওই নোংরা অঙ্গভঙ্গি করেছে মহিলাদের প্রতি, যারা তোমার চ্যানেলের মহিলা প্রতিনিধির ওপর চড়াও হয়েছে, তাদের মুখ চোখ দেখেছো? এটা নাকি পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাসে এই নোংরামোটা করা যায়? তারা যে ভাষা প্রয়োগ করে, যে অঙ্গভঙ্গি করেছে, সেই সব কটা ভিডিও আছে, দিয়ে দেবো। এই নোংরামোগুলো করা যায়? তাহলে তারা কিসের মুসলমান? এরা কোথাকার মুসলমান? এরা এরা আমার সনাতনী মুসলিম না, এরা আমার ভারতীয় মুসলিম না। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যেদিনকে আমরা ক্ষমতায় আসব, আমার এই ভারতীয় সনাতনী মুসলিম দুজনে হাত ধরে এই রোহিঙ্গা, এই বাংলাদেশিগুলিকে মেরে আমাদের দেশ ছাড়া করব। এত বড় কথা বললাম তোমাদের চ্যানেলের মাধ্যমে। একা না, আমাদের সাথে আমাদের ভারতীয় সনাতনীরা মুসলিমরাও থাকবে আমাদের সাথে। তারাও আমাদের সাথে কালকে মিছিলে ছিল, আমাদের ধিক্কার মিছিলে ছিল, তারাও এই কথাটা আমাদেরকে জানিয়েছে। দিদি এরা কারা? আমরা না, এগুলো আমরা না, আমরা এগুলো পছন্দ করছি না। আমি একটা প্রশ্ন করব। নোংরা নোংরা অঙ্গভঙ্গি কালকে কিভাবে তোমাদের প্রতিনিধির ওপর চড়াও হলো? ওর তো চোখটাও চলে যেতে পারে, ওর গলাটা চিপে ধরা হয়েছিল। কি চাইছে? নারী নারী সুরক্ষা নিয়ে নাকি ইস্ট জর্জিয়া থেকে ডিগ্রিধারী আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন সোকল্ড অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা রাখতে, যেটা হলো না। সে তার সাবজেক্টটা কি ছিল? নারী সুরক্ষা, নারীদের ওপর। এই নারী সুরক্ষা, সাধারণ নারীরা তো নেই। আজকে মিডিয়ারও গলা চিপে দেওয়া হচ্ছে যাতে তোমরা বলবে না, কারণ পেড মিডিয়া তো এইসব দেখাবে না। তোমাদের নিয়েও ভয় হয়। সকাল থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে এই বুমটা নিয়ে এইরকম মানে এক একটা জায়গায় তোমরা যাচ্ছ রিপোর্টিং করতে, তোমাদের নিয়েও চিন্তা হয়। এর আগেও বলেছি যে সারাক্ষণ মা ফোনটা ওই জন্য করে না যে তুমি খেয়েছো কিনা, মেয়ের গলাটা শোনার জন্য করে, আমার মেয়েটা ঠিক আছে তো। একদমই একদমই। যখন নিরাপত্তার প্রশ্ন আসছে, আমি এই প্রশ্ন করবো দিদি। ঈদের মঞ্চে মুখ্যমন্ত্রীকে বারংবার দেখা যায়, কিন্তু রাম মন্দিরের উদ্বোধনে টাকা হলেও তিনি যান না কেন? হিন্দু বিরোধী অবস্থা। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠে ওনাকে নেমন্তন্ন করা হয়েছিল, উনি আসেননি। সেই মঞ্চে আমরা ছিলাম সবসময়, কিন্তু ওনাকে আমরা চেয়েছি। কিন্তু কোথায় উনি? উনি কি স্বাভাবিকভাবে, কি সাবলীলভাবে উনি চলে যান, কোনো অসুবিধা নেই, যেতেই পারে। আমরা তো মনে করি ভাই, আরে ভাইচারা কুসুম তো আমরাই পালন করে যাচ্ছি, ওদিক থেকে ভাইচারা কুসুম তো আমরা দেখছি না। এরা কারা? এরা কোথাকার মুসলিম? আজকে রাষ্ট্রপতি শাসনের এই জন্যই দরকার, আজকে সিএ এনআরসির এই জন্যই দরকার। আজকে আমার পশ্চিমবঙ্গ রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। আজকে কিছু কিছু জায়গায় কোনো মানে আইনের শাসন চলে না,
ওখানে পঞ্চায়েত প্রধান যেটা চলে যাবে সারিয়া আইন চলে। মুসলিম লীগ 2 যেটা বলেছে একদম ঠিক বলেছে। ওখানে ওখানে কোনো থানা পুলিশ চলে না, পঞ্চায়েত প্রধান যেটা নিদান দিয়ে দেবে সেই নিদানে চলে। তাহলে এই ক্ষেত্রে বলবো, আজকে আমার মন্দিরে আক্রমণ যখন হলো, তাকে হঠাৎ করে তাকে পাগল করে দিল, মানসিক ভারসাম্যহীন বলে দিল, কাদের জন্য লড়বো? ওখানকার স্থানীয় বিধায়ক তো হিন্দু বাঙালি, ওখানকার স্থানীয় আইসিও হিন্দু বাঙালি। আজকে কোথায় আছি আমরা? আজকে কোথায় আছি আমরা? সত্যি দুঃখ হয় যে আমরা কাদের জন্য লড়ছি, কাদের জন্য বলছি। শোনো, আজকে আমাদের ওপর যে এই যে ব্রিটিশরা 200 বছর যে রাজত্ব করেছে না, বা মোগলরা এসে করার চেষ্টা করেছে, আমি ওদের দোষ দিই না, জানো তো, ওদের দোষ দিই না। ওদের দোষ কেন দেবো? ব্রিটিশরা তো এই যে এত এত সৈন্য তো ওখান থেকে আমদানি করতো, তারা তো সামান্য একটা ব্যবসা করতে এসেছিল। কিন্তু সোনার ভারতবর্ষ দেখে, সোনেকা চিড়িয়া দেখে, ওদের মানে সোনার ওই এত সোনা প্রাচুর্য অর্থ দেখে ওরা পাগল হয়ে গেছিল। পাগল হয়ে ওদের সেই পাগলামি থেকে ওরা ব্যবসার থেকে কনভার্টটা হয়ে গেল, আমরা যদি রাজত্ব করি তাহলে সব সম্পত্তি আমরা নিতে পারবো। তাহলে সেখানে ওদের দোষ দেবো কেন? সেখানে তো আধা ওদের সেনাবাহিনী ভর্তি ছিল ভারতীয়দেরই, মানে হিন্দু বাঙালিদের ভর্তি ছিল ভারতীয়রা। কি করে আমি ওদের দোষ দেব? আজকে আমাদের এক একটা স্বাধীনতা সংগ্রামীদের যারা ধরেছে, সেই ভারতীয় পুলিশরা যারা ব্রিটিশ সেনাবাহিনীতে ছিল তারাই তো ধরেছে, তারা তো ছেড়ে দেয়নি। এই যে ফাঁসির কাঠে যখন ফাঁসির দড়িটা যখন টেনেছে, সেই যে ফাঁসিটা দিয়েছে সেও তো একটা ভারতীয় ছিল, সে তো রেয়াত করেনি যে আমি ভারতীয় বলে আমি এই কাজটা করব না। সত্যি দুঃখ হয়, সত্যি দুঃখ হয়। আমি দিদি একটা কথা বলবো, হুমায়ুন কবির তাকেও কোথাও গিয়ে বলতে শোনা গেল যে আমি প্রথমে একজন জাতি, আমার জাতি আগে, তারপরে দল, তারপরে দল। কি বলবেন? তারপরে আমি নিজেকে ভারতীয় বলে মানে কি এরা বলে জানি না, তারপরে আমার ভারতবর্ষ। তো কোথায় এখানে বড় বড় সেকুলারিজমের ধ্বজাধারী, বড় বড় মানে কি মানবিক কথা বলি, আমরা তো নাকি সন্ত্রাসের কথা বলি, আমরা নাকি হিন্দু মুসলিম করি, আমরা নাকি সাম্প্রদায়িক কথা বলি। তো আজকে কোথায় সেই বড় বড় মুখ নাড়া সব ব্যক্তিরা? এই হুমায়ুন কবিরের এগেনস্টে তারা রাস্তায় নেমেছে, কি যেন বলে মানবিক সমাজ। মানবিক সমাজ কোথায় এখন? মানবিক সমাজ এখন কোনো মানবিক সমাজ, এখন কোনো বুদ্ধিজীবী সমাজ নেই যে এই কথাটার প্রতিবাদ করার জন্য রাস্তায় নামবে, যে এই নোংরা লোকটাকে, এই সাম্প্রদায়িক লোকটাকে অবিলম্বে যে গণতান্ত্রিক পদে তিনি আসীন আছেন। শুধু তো মুসলিম ভোটে না, মুর্শিদাবাদে তো হিন্দু আছে, হিন্দুদের ভোট পেয়ে উনি ওখানে হয়েছেন। তাহলে সেই গণতান্ত্রিক, সামাজিক, আর্থসামাজিক সব লোকগুলো কোথায়? বুদ্ধিজীবীরা, যে অবিলম্বে এই লোকটাকে ওই গণতান্ত্রিক পদ থেকে নামানো হোক। তিনি যেটা বলেছেন তিনি ঠিক কথা বলেননি, কই সেসব তো দেখলাম না। ও আমরা কিছু বললেই, কারণ ও যে সত্যি কথা শুনতে না, বলে না উচিত কথায় মানুষ বেজার আর গরম ভাতে বিড়াল বেজার। আগেকার দিনে মা ঠাকুমারা যে প্রত্যেকটা প্রবাদ বলতো না, খুব সাইন্টিফিক প্রবাদ বলতো। আজকে আমার ক্ষমতা আছে আমি বলে আমি যা খুশি করে যাচ্ছি। আজকে যা খুশি করার জন্য কিন্তু আজকে বিরোধীদের দরকার। আজকে জাস্ট ভাবো তো, যে বিরোধী শূন্য রাজ্যটা, খালি একবার ভাবো, আমরা যদি এইটুকুও না বলি, এইটুকুর প্রতিবাদ না করি, তাহলে আজকে রাজ্যটার কি অবস্থা হবে। আজকে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষের কাছে আমার হাত জোর করে অনুরোধ, হিন্দু মুসলিম কিন্তু আমরা আজও এই তো পবিত্র রমজান মাস যাচ্ছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের বাড়িতে ক্যাডবেরি আইসক্রিম নিয়ে গেছি, ওরাও আমাদের পুজোতে আমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসে। তারপর কি বলে, এই তো সামনে আসছে নেমন্তন্ন, ওরাও আমাদেরকে করব, যাব পবিত্র। তো সেই পবিত্র একটা দিনে, ওদের একটা উৎসবে আমাকে যদি ওদেরকে উইশ করতে হয়, তার জন্য আমার মাথায় টুপি বা এখানে কানে পাশে কাপড়টা গুছতে হবে না। আমি নর্মাল উইশ করব, এবং তারা খুব সুন্দরভাবে সেগুলো না, তারা নাটক পছন্দ করে না। আমি তোমাকে বলে দিচ্ছি, শিক্ষিত মুসলিম সমাজ এই নাটকগুলো পছন্দ করে না। তা আমাদের আসছে রামনবমী আসছে, রামনবমীর আগে আমরা কিন্তু এটাকে আমাদেরকে দুটো আমাদের বছরে নবরাত্রি হয়। এই একটা নবরাত্রি চৈত্র মাসে, আর একটা দুর্গাপুজোর সময় নবরাত্রি হয়। অনেকে যেটা করে, আমি নিজেও করি, তো আমরাও উপোস করি। তো এদেরও এটা পবিত্র মাস, এরা 1 মাস ধরে এই জিনিসটাকে মানে। আমি গান্ডে পিণ্ডে গিলে, মাছ মাংস চোখ চেষ্টা গিলে
আমি আবার ওদের পাশে কানে পাশে কাপড় গুজা বসে যাব ইফতারি খেতে? কেন? হ্যাঁ, সেই জায়গায় আমি তাদেরকে গিয়ে একটা ফল নিয়ে গিয়ে, একটা মিষ্টি নিয়ে গিয়ে আমি উইশ করলাম, একটা শুভেচ্ছা প্রীতি বার্তা দিলাম, একটা শুভকামনা জানালাম। সেটা জানালে কি মানে তার জন্য কি আমাকে সেই ওই ভেগটা ধরতেই হবে, ভেগধারী হতে হবে? তাহলেই কি ওদেরকে বোঝাতে পারবো যে তোমাদের আমি বন্ধু বা শুভাকাঙ্ক্ষী? না, আমাদের লাগে না সেটা করতে। আর এগুলো যারা সত্যি কালচার্ড, শিক্ষিত, খানদানি মুসলিম, এরা পছন্দও করে না। আমার একটা কথা হলো, একদিকে আপনারা এই কথা বলছেন, অন্যদিকে একদম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই। একদম পোস্টারের জবাবে, এই যে পোস্টার বিতর্ক হলো সেখানে দাঁড়িয়ে তার জবাবে মুখ্যমন্ত্রী বলছেন যে শান্তির ললিত বাণী শোনাচ্ছেন একদম। তিনি বলছেন আমরা খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি। কি বলবেন? কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে কোট করছেন। উনি তো নিজে লাশের ওপর আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, উনি তো নিজে লাশের রাজনীতি করেছে। উনি সব ভুলে গেলেন? তাপসী মালিক থেকে শুরু করে নন্দীগ্রাম সব উনি ভুলে গেলেন। নন্দীগ্রাম প্রসঙ্গ টানলে আবার তুমি বলে দেবে সেই সময় তো ওনার সহযোগী ছিল শুভেন্দু অধিকারী। উনি তো নিজে চিৎকার করে করে বলেছে, উনিও তো নিজে চিৎকার করে বলেছে যদি সেদিনকে শুভেন্দু অধিকারী না থাকতো তাহলে সেদিনকে কিন্তু নন্দীগ্রামটাও হতো না। তাহলে সেটাও তো মানতে হবে, সেটা তো তোমরা তাহলে মানবে। উনি, ওনার কাছে এখন আর কিচ্ছু নেই, ওই একটাই তৃণমূল পার্টির কাছে, তৃণমূল কোম্পানিটা তোড়ামূল টিএমসি, এখন নতুন নামকরণ হয়েছে টেররিস্ট মেকিং কোম্পানি। এই টিএমসি কাছে এখন একটাই ট্রাম্প কার্ড হচ্ছে, কিচ্ছু নেই। রাজ্যে শিক্ষা নেই, চাকরি নেই, স্বাস্থ্য নেই, আইন কানুন কিচ্ছু নেই, জঙ্গল রাজ্যে পরিণত হয়েছে। আজকে নিয়োগ দুর্নীতি নিয়েও আমরা দেখে যাচ্ছি, পুরো শিক্ষা দপ্তর জেলে। খাদ্যমন্ত্রী তিনিও আবার বেরিয়ে বড় বড়, কিন্তু এরা ভুলে আছে এরা বেলে আছে সব। তো কোন দিকে তুমি কোন দিকে চোখ তুলে তাকাবে যে সেই দিকটা সুষ্ঠু মতো চলেছে এই রাজ্যে? তারপরেও রাজ্যবাসী যদি মনে করে যে আগামী 26-এ এই রাজ্যকে দেবে, তাহলে আমাদের আর সত্যি কিছু বলার নেই। আর শেষ কয়েকটা প্রশ্ন আপনার কাছে, রামনবমীতে আপনার কি ধারণা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন? এবার আগের বার তো হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে আপনারা রামনবমী উদযাপন করেছেন। কটা মুসলিম প্রোগ্রাম করতে হাইকোর্টে যেতে হয় মুসলিমদেরকে? হাইকোর্টে দৌড়াতে হয়? আমাকে আগে এই প্রশ্নটা উত্তরটা দাও তো। কটা তাজিয়া বার করতে বেরোতে হয় ওদেরকে? ওরা যে আমি ওই রাস্তায় যেগুলো নিয়ে বেরোই, অস্ত্রের প্রদর্শন করে, বুকে পিঠে মারে, আমি জানি না, মানে ওইটা করতে পারমিশন নিতে যেতে হয়? মহরমের সময় পারমিশন নিতে যেতে হয়? প্রচুর ভিডিও আমাদের কাছেও আসে, বড় বড় শোট নিয়ে ওরা খেলছে, ঘুরছে, ওপেন ঘুরে বেড়াচ্ছে শোট নিয়ে রাস্তায়। আমি যে রামনবমীতে একটা শোট নিয়ে বেরোবো, অমনি আমাকে অস্ত্র আইনে ঢুকিয়ে দেবে, আমার কাছে ফরমান এসে যাবে, আমার সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। সেগুলো বাজেয়াপ্ত করা হয়? সেগুলো তো বাজেয়াপ্ত করা হয় না। ওদের ক্ষেত্রে সব সব মকুব। তাহলে সংখ্যাগুরু হয়েও আমাকে মুখ বুজে এখানে সব সহ্য করতে হবে ওদের বাঁদরামো তেঁদরামো। ওদের কাছে যেহেতু সংখ্যালঘু ট্রাম্প কার্ডটা আছে। আর বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু হয়েও আজকে বাংলাদেশে কি অবস্থা সেটাও কিন্তু হিন্দুরা দেখছে, যে একদিকে সংখ্যালঘু হয়ে বাংলাদেশের সংখ্যালঘুর থেকে আজকে প্রায় নিশ্চিহ্নর পথে, কারণ সেখানে শান্তির দূতেরা বাস করে, সেখানে শান্তির বাণী প্রচার করা হয়। সেখানেও নাকি নজরুল ইসলামের এক বৃন্তে দুটো কুসুম, সেখানেও নাকি নজরুল ইসলামের এক বৃন্তে দুটো কুসুম গান গাওয়া হয়েছিল। একদম বাংলাদেশের হিন্দুরাও যে 100 বছর হিন্দু মুসলিম ভাই ভাই, যেমনটা আপনি বললেন 1947 সালে হিন্দু ছিল 32%, 2025-এ আজকে নিশ্চিহ্ন, আজকে 2 থেকে 1 নিশ্চিহ্ন আজকে। এরপরও আমরা ভিডিওর পর ভিডিও পেয়ে যাচ্ছি, একটা মা তার সন্তান সমেত নিথর দেহ, মা তো নিতে পারি না ওগুলো। একটা মেয়ের দেখলাম মুন্ডু কেটে ট্রেনের লাইনে ফেলে রেখেছে, হাতটা কাঁপছে তার তখনও। এই তো ভাই ভাইয়ের নমুনা। সেখানে নাকি সংখ্যালঘু হিন্দুরা, আর আমাদেরকে এখানে কি জ্ঞান দেওয়া হয়? সংখ্যালঘুদেরকে আমাদেরকে আগলে রাখতে হবে, ওখানে আগলায়নি। আজকে ওখানে এমন আগলেছে, এমন আগলানোর বহর যে আজকে নিশ্চিহ্ন হওয়ার পথে, এমন আগলানোর বহর। তারপরেও আমরা একের পর এক ভিডিও পেয়েই যাচ্ছি। আজ অব্দি চিন্ময় কৃষ্ণ প্রভু দাসের মুক্তি হয়নি, কারণ সেই লোকটা একা আওয়াজ তুলেছিল। এখনো আমরা আওয়াজ তুলে যাচ্ছি এই দেশ থেকে। আজকে তাদের আগলানোর বহরের চোটে আজকে আমার
আমার হিন্দু মেয়েদের দেহ, নিথর দেহ দেখতে হচ্ছে, খোবলানো দেহ দেখতে হচ্ছে। আর এখনো আমরা সেই এক বাণী গেয়ে যাচ্ছি যে ওই দেশ, ওসব দেশের দেখলে হবে না, আমাদের এখানে কিছু হচ্ছে না। কারণ ওই যে উট পাখি থাকে না, নিজের মুখটা মাটির মধ্যে ঢুকিয়ে নেয়, সেই কিছু দেখতে পাচ্ছে না বলে তার মানে কিছু হচ্ছে না, আমাকে মেনে নিতে হবে না। আমাকে তো দুটো চোখ দিয়েছে, আমার তো সেটা ব্যবহার করতে হবে। আমি তো দেখে সেটা চুপ থাকতে পারি না, আমার চরম পরম শত্রু হোক, এটা আমার নীতি। আজকে যদি আমার শত্রুর সন্তানও দেখি রাস্তায় লাঞ্ছিত হচ্ছে, আমি চুপ থাকবো না, আমি এগিয়ে যাব তার সুরক্ষার জন্য। আমি এটা ভাববো না সে আমার শত্রুর সন্তান, আমি এগিয়ে যাব তার জন্য, আমি এগিয়ে যাব। আমার শত্রুকেও দেখি যে তাকে রাস্তায় লাঞ্ছিত হতে হচ্ছে, সে টিএমসি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, আমার কাছে ওটা মায়না রাখে না। আমি এগিয়ে যাব, আমি তাকে টেনে নিয়ে বার করা, সেটা আমার নীতি বলে। কারণ আমার শরীরে বসের রক্ত বইছে, তো প্রতিবাদটা আমার ডিএনএ, আমার রক্তে আছে। আর এরপর তোমাদের প্রতিবেদন বেরোনোর পর অনেকে বলে না, এই যে আমি একটু আগে বললাম না, যে যদি ঠাকুর করে আমরা ক্ষমতায় তো আসবই, কারণ জং ধরা দরজাকে না একটু ধাক্কা দিতে দিতে একটু সময় লাগে। আজকে আমরা অনেকটা এগিয়েছি, নড়ে গেছে, আর ফেলতে আর 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 কিছুটা সময়ের অপেক্ষা। 26-এ আশা করি আমরা সনাতনী হিন্দু মুসলিমরা আমরা এক হয়েই ফেলবো, জোর ধাক্কা দিয়েই ফেলবো। আর এই রোহিঙ্গা আর বাংলাদেশিদেরকে আমরা বোঝাবো যে আমাদের ভারতীয়দের ক্ষমতা বোঝাবো মেরে, কারণ পাওয়ার ক্ষমতায় আছে না। ওরা ভাবছে ওদের বাপের জায়গা, তোদের বাপের জায়গা না, আমার বাপের জায়গা, আমার বাবা, আমার ভগবান নেতাজি সুভাষচন্দ্র বোসের জায়গা এটা। পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গের জনক, তিনি এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে এনেছিল। তোদের কোনো আব্বা চাচা যান এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনিনি, তোদের কোনো রোহিঙ্গা মুসলিম কোনো বাংলাদেশি এই পশ্চিমবঙ্গকে ছিনিয়ে আনিনি। হ্যাঁ, আমার বাপের জায়গা। আর এই কলকাতা, এক হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গের জনক, আর কলকাতার জনক হচ্ছে গোপাল মুখার্জি, গোপাল পাঁঠা। এই দুই মুখার্জির অবদান যে আমরা পশ্চিমবঙ্গ কলকাতার মাটিতে দাঁড়িয়ে আছি। আজকে যদি বাঙালি, মানে আজকে যে বাঙালি টিএমসির বাঙালিরা হিন্দুরা এত বড় বড় কপচাচ্ছে কথা বলছে না, এই দুই মুখার্জির অবদান। আমাদের বাপ, হ্যাঁ আমাদের বাপ শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে দাগিয়ে দেবেন না বিজেপি বলে। শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার বাঘ, প্রকৃত বাংলার বাঘ, স্যার আশুতোষ মুখার্জির ছেলে। আজকে তিনি না থাকলে এই টুকরোটা পশ্চিমবঙ্গটা ঢুকে যেত পাকিস্তানের মধ্যে। 100 বার আমার বাপের জায়গা। আমার বাপের জায়গা থেকে যেদিনকে আমরা ক্ষমতায় আসবো, এই রোহিঙ্গা মুসলিমদের যা নোংরামো আমরা গত পরশু দেখলাম বারুইপুরে, চক্রান্ত, দৌড় করিয়ে পিটিয়ে পিটিয়ে আরবো। আজকে বললাম তো, আজকে ঠিক এই উল্টাটা যদি হতো, ভাবো তো, যে একটা পাগল হিন্দু, মানসিক অবসাদগ্রস্ত, মানসিক ইমব্যালেন্স হিন্দু একটা মসজিদে ঢুকে গেছে, একটা মাজার ভেঙে দিয়েছে। জাস্ট আমাকে বলো আজকের ডেটে 2 দিন ধরে কি হতো আজকে কলকাতা শহরে, গোটা রাজ্যে? এই উত্তরটা আমাকে দাও। মেনে নিত কেউ? আজকে 2 দিন ধরে রাস্তায় কি হতো তার উত্তরটা আমাকে আমার লাগবে। মেনে নিত কেউ? মেনে নিত? আজকে কলকাতা জ্বলতো। আজকে বারুইপুর কত দূর? কলকাতা থেকে সামান্য 10 কিলোমিটার বারুইপুর, তাতেই এই অবস্থা। আজকে টিএমসি সরকার কি ভাবছে যে এই রোহিঙ্গা মুসলিম সারা জীবন সবকিছু থাকে না? এই ঔদ্ধত্য সিপিএমেরও ছিল 34 বছর, ভেঙেছে তো। ওই যে বললাম না, ধাক্কা দিতে 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 হীরক রাজার ক্ষেত্র, কিন্তু ওই হীরক রানীর ক্ষেত্র টান পড়ছে, দড়িতে টান দিচ্ছি, পড়বে একদিন ঠিক। আর শেষ 3টে প্রশ্ন একদম ছোট করে যদি বলে দেন। সুজন চক্রবর্তী, সিপিআইএম নেতা, তিনি বলছেন রামনবমী বাংলার সংস্কৃতি নয়, কি বলবেন? তাহলে দুর্গাপূজাটা কি বাংলার সংস্কৃতি না? আমাকে প্লিজ এটা একটু বলো। দুর্গাপুজো কি আমরা প্রকৃত বাংলা সংস্কৃতি বলতে পারি? দুর্গাপুজো কি না? তাহলে আমাদেরকে এরকম একটা লিস্ট করতে হয় যে মানে বাঙালি ঠাকুর, অবাঙালি ঠাকুর, মানে এখন তো ওরা এই পর্যায়ে নেমে গেছে, যাদের কি বলে, যাদের সব হিন্দু, বলি না যে মার্কসিজম টেররিজমের থেকেও হচ্ছে না ভয়ঙ্কর, টেররিস্টদের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এই কমিউনিস্টরা, এই সিপিএম এর লোকেরা। এদের মানসিকতা আমি জানি না। এরা আর সব থেকে হাস্যকর জিনিস কি বলতো, যে কটা মাকু আছে না, সব কিন্তু বাংলাদেশ থেকেই এসছে, ঘেতানি খেয়ে তারানি খেয়ে রাতের অন্ধকারে, আর এসে এইখানে হঠাৎ করে সব মার্ক্সবাদী চিন্তাধারা এসে গেছে।
জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল? তার পরিবারকে তো রাতের অন্ধকারে পালিয়ে আসতে হয়েছিল। কিন্তু এই জ্যোতি বসুর পার্টির পতাকা যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন ডে হয়েছিল, ওই মিনারের নিচে সেই সুরাবর্দির পার্টির সাথে জ্যোতি বসুর পার্টির পতাকা একসাথে এরকমভাবে ক্রস করে লাগানো ছিল। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। তারপরেও নাকি এই পার্টিটা 34 বছর এই রাজ্যে করলো, আর বাঙালিরা সেটা মেনে নিল। আমি তো বলি সব দোষ আমাদের, সব দোষ আমাদের। আজ লজ্জা ঘেন্না হয় যে এই জাতটায় জন্মেছি বলে, যে এই জাতটা নিয়ে আমাদের গর্ব করার কথা ছিল এই জাতটা সর্ববরেণ্যে মানে সমাদৃত হচ্ছে এই জাতটাই, বাঙালি জাতটা। কিন্তু লাস্ট 13-14 বছরে আজকে এই জাতটাকে শেষ করে দিল। তারপরেও লোকে মানে 500-1000 টাকা নিয়ে যাচ্ছে। আমি তো বলবো তাহলে শাহজাহানের দোষ না, কেউ যদি নিজেদেরকে থালায় পিঠে পুলি করে সাজিয়ে পরিবেশন করে, সে তো রসিয়ে রসিয়ে খাবেই। আর সে দুটো প্রশ্ন আপনার কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে বিখ্যাত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, তিনি পৃথিবীর মাটিতে পা রেখেছেন। তাকে সাধুবাদ জানাতে আমরা দেখলাম গুজরাটে তার যে গ্রাম, সেই গ্রামে রীতিমতো একটা উৎসবের মুহূর্ত। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভারতরত্ন দেওয়া উচিত সুনিতা উইলিয়ামসকে, এবং তাকে সুনিতা চাওলাও বললেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি নাকি স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন লুকিয়ে লুকিয়ে। উনি কিন্তু সবটাই লুকিয়ে লুকিয়ে করেছেন, তুমি এটা মেনশন করলে না। উনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে ডিগ্রিটা নিয়ে এসছে সেটা লুকিয়ে লুকিয়ে করেছে। উনি ডাক্তারি লুকিয়ে লুকিয়ে করেছে, উনি ওকালতি লুকিয়ে লুকিয়ে করেছে, উনি সঙ্গীত চর্চা লুকিয়ে লুকিয়ে করেছেন, উনি নৃত্যশিল্পী ধেই ধেই করে নেচেছেও লুকিয়ে লুকিয়ে, উনি অনেক বড় এম.এফ. হুসেনের থেকেও বড় উনি চিত্রশিল্পী, সেটা উনি লুকিয়ে লুকিয়ে করেছে। সব কিছু লুকিয়ে লুকিয়ে করার পর উনি কিন্তু এটা বলেন উনি লুকিয়ে লুকিয়ে বিয়েও করেছেন, ওনার লুকিয়ে লুকিয়ে ওনার সন্তান হচ্ছে। সেটা আমাদের কাছে প্রসঙ্গ না। না, আমার বক্তব্য হচ্ছে যে সুনিতা উইলিয়ামস জানি না আমাদের এখানে এরকম একটা মহামানবী আছে। উনি যেতেনই না, উনি যেতেন না। উনি বলতেন এত বড় মহামানবী থাকতে আমাকে কেন পাঠাচ্ছ? কল্পনা চাওলার আত্মা এটা শোনার পর হয়তো আর মানে আর ঠিক নেই। উনি বললেন তাহলে আমার এই আত্মবলিদানটাও তো বৃথা। ওনার স্পেস স্টেশনেরও দরকার হতো না, উনি সবুজ সাথী সাইকেল নিয়ে চলে যেত। এত খরচার দরকার মানে এত খরচার দরকারই পড়তো না তো। উনি সবুজ সাথী সাইকেল নিয়ে উনি চলে যেতে, কি দরকার ছিল এত খরচাগুলো করার? ওই ফান্ডিংটা উনি টিএমসি পার্টিকে করে দিত। নাসার কি দরকার ছিল? নাসা জানি না এরকম একটা মহামানবী আছে পশ্চিমবঙ্গে। এই মহামানবীকে নিতে পারবে না, হাই ভোল্টেজ মহামানবীকে ঝেলতে পারবে না, ওনার হাই ভোল্টেজ সবার মাথার উপর দিয়ে যেতে পারবে না বলে হাতে পায়ে ধরে ওনার সেমিনারটা ক্যান্সেল করলো অক্সফোর্ড ইউনিভার্সিটি। বলে আমাদের এত বিজ্ঞ ব্যক্তিত্বই নেই যে আপনার বক্তব্য শুনে সেটাকে মগজস্থ করতে পারবে। সেই জন্য আপনি মানে আমরা নিতে পারবো না। আমাদের ইউকেতে সেই মানে লোডটাই নেই, তা কারুর ক্ষমতা নেই সেই আপনার এই বোম্বাস্টিক, আপনার এই মানে নাসার থেকেও ওপরে মহাজাগতিক নভোচারী উপচারী যাবতীয় যা চারী আছে, এত গবেষণা আমাদের কারুর কাছে নেই।